ওই ফকিন্নির বাচ্চা, তুই কোন সাহসে আমার জায়গায় বসেছিস? এই ব্রেঞ্চের কোথাও তো আপনার নাম লেখা নেই, তাহলে এইটা আপনার জায়গা হলো কি করে? তোর তো সাহস কম না আমার মুখে মুখে কথা বলিস? আমি তো শুধু একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করলাম, তার জন্য আমাকে মারতে হবে? ওই কে আছিস? এই ফকিন্নির বাচ্চাকে আমার চোখের সামনে থেকে দূরে সরিয়ে নিয়ে যা, না হলে আজকে ও আমার হাতে খুন হয়ে যাবে। তুই তোর মাথাটা একটু ঠান্ডা কর, আমি ওকে নিয়ে যাচ্ছি। যা করার তাড়াতাড়ি কর, আমি ওকে আমার চোখের সামনে আর এক মুহূর্তও সহ্য করতে পারবো না। আচ্ছা আচ্ছা ভাই, তুমি তোমার বইগুলো নিয়ে আমার সাথে একটু আসো। কেন? আমি আপনার সাথে যাব কেন? আর আপনি আমাকে নিয়ে কোথায় বা যাবেন? বেশি দূরে না, একটু ক্লাসরুমের বাইরে তোমাকে কিছু বলার আছে, তাই আমার সাথে চলো। আচ্ছা চলুন। তারপর আমি আমার ব্যাগপত্র নিয়ে ছেলেটার পিছনে পিছনে ক্লাসের বাইরে চলে আসলাম। আমাকে এখানে কেন আনলেন? তুমি কি এখানে নতুন ভর্তি হয়েছো? হ্যাঁ, আমি এখানে কালকে এসে ভর্তি হয়েছি। কিন্তু আপনি কে? আর আপনি আমাকে আমার জায়গা থেকে উঠিয়ে এখানে নিয়ে আসলেন কেন? আমার নাম রাহাত, আমি এই শহরেই থাকি, কিন্তু আমার তো মনে হয় না আমি এর আগে তোমাকে এই শহরে কখনো দেখেছি। তুমি কি এই শহরে নতুন? হ্যাঁ, আমার বাড়ি সিলেট। আগে অন্য একটা ভার্সিটিতে পড়তাম, কোনো এক কারণে সেখান থেকে এখানে চলে এসেছি। ও আচ্ছা, তুমি কি জানো একটু আগে তুমি যার সাথে তর্ক করলে সে কে? না, কে সে? ওর নাম তাহানা। তো পুরোটা আগে শুনো। ও এই শহরের নেতার একমাত্র মেয়ে। ও যখন যা চায় সেটাই ওর বাবা ওকে এনে দেয়। ও আচ্ছা ভাই, তাহলে এখন আমার কি হবে? সেটা তুমি জানো, আর ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নিও, না হলে পরে বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে। কারণ তাহানা যদি একবার ওর বাবার কাছে গিয়ে বলে যে তুই ওর সাথে খারাপ ব্যবহার করেছিস, তাহলে ওর বাবা গুন্ডা পাঠিয়ে তোর হাত পা ভেঙে ফেলবে। বুঝতে পারছি। ক্লাস শেষ হলে মাপ চেয়ে নিব। আচ্ছা, তোমার নাম কি? শুভ। তোমারটা তো একটু আগে বললে। হ্যাঁ, আচ্ছা চলো ক্লাস করি। আচ্ছা। তারপর রাহাত আর আমি পিছনে একটা বেঞ্চে বসে পড়লাম। চলুন পরিচয় দেওয়া যাক। আমার নাম ইউসুফ চৌধুরী শুভ। এবার অনার্স 3য় বর্ষে পড়ি। কালকে এই শহরে আসছি। আসলে আমি খ্যাতের মতো চলাফেরা করি, আর কাপড়ের স্টাইলও পুরনো। আমার আর একটা পরিচয় আছে, সেটা না হলে পরেই জানবেন। তারপর দেখি তানা একটা মেয়েকে দিয়ে আমি যে জায়গায় বসেছিলাম সে জায়গাটা কাপড় দিয়ে পরিষ্কার করাইতেছে। আপনাদের পরিচয় দিতে দিতে আমি বেঞ্চে বসে গেছি। রাতের কথা শুনে আমি এমনিতেই ভয় পেয়েছি, আর ক্লাসে এসে যা দেখলাম তা দেখে আরও ভয় পেলাম। তাহলে ভাবেন মেয়েটাকে সবাই কতটা ভয় পায়, যার জন্য অন্য একটা মেয়ে তার জায়গা মুছে দিল। মুছানো শেষ হওয়ার পর তানা সেই জায়গায় গিয়ে বসলো। কিছু সময় পর স্যার আসলো, ক্লাস শুরু হলো। দেখতে দেখতে একটা একটা করে সব ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস শেষ হওয়ার পর আমি আমার মতো হাঁটতে হাঁটতে ভার্সিটির গেটের কাছে যেতেই হঠাৎ কেউ একজন আমাকে পেছন থেকে ডাক দিল। ওই খ্যাত, এদিকে আয়। কাকে না কাকে ডাকছে। যদি আমাকে ডাকতো তাহলে তো আমার নাম ধরেই ডাকতো। আমি সেইটা ভেবে আমি আমার মতো হাঁটতে লাগলাম। ওই ফকিন্নি খ্যাত, তোকে ডাকছি, তোর কানে চায় না? একটা ইটের চাকা দিয়ে আমার শরীরে মেরে বলল, আপনি কি আমাকে বলছেন? এখানে তোকে ছাড়া কি আর কাউকে খ্যাতের মতো দেখাচ্ছে যে তাকে ডাকবো? পেছনে তাকিয়ে দেখলাম আমাকে যে ডাকছিল সে আর কেউ না, সে মেয়েটি, অর্থাৎ তানহা। আর তানহার কথা শুনে ওর আশেপাশের ছেলে মেয়েগুলো হাসতে লাগলো। ওই খ্যাত, ওইখানেই দাঁড়িয়ে থাকবি নাকি এখানেও আসবি? আমি ভয়ে ভয়ে তানহার কাছে গেলাম। আমাকে ডাকলেন? কি রে ফকিন্নি, তুই এমনভাবে কথা বলছিস কেন? ভালো মতো কথা বলতে পারিস না? না না, আসলে থাক, আমার তোর আসল আর নকল শোনার কোনো দরকারই নাই। আসলে আপু, সকালের জন্য সরি। তোর কোনো মাপ নেই, তোকে শাস্তি পেতেই হবে। কি শাস্তি? এবারের মতো মাফ করে দেন। একটা কথা বলে রাখা ভালো,
কালকে রাতে বৃষ্টি হয়েছিল, আর আমরা এখন ভার্সিটির মাঠে দাঁড়িয়ে কথা বলছি। তুই আজকে আমার সিটে বসেছিস, আমি উঠতে বলার পরেও তুই উল্টো আমার সাথে তর্ক করলি। তোকে তার শাস্তি পেতেই হবে। আমি এই ভার্সিটিতে নতুন এসেছি, তাই জানতাম না যে ওইটা আপনার সিট, তাই ভুলে বসে পড়েছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? সেটা তো আমি তোমাকে করছি না চান্দু। বিশ্বাস করেন, আমি সত্যি সত্যি বলছি, আমি জানতাম না যে ওইটা আপনার সিট ছিল। ক্লাসে এসে দেখলাম ওই জায়গায় কেউ বসে নেই, তাই আমি গিয়ে ওইখানে বসে পড়ি। আমি যদি জানতাম ওইটা আপনার সিট, তাহলে কখনো সেখানে বসতাম না। তুই সেখানে ইচ্ছে না করে ভুলে বসেছিস। আমি ওইসব কিচ্ছু জানতে চাই না। আমি শুধু জানি তুই ওইখানে বসেছিস, আর তোর এতটাই সাহস যে তুই আমার মুখের ওপরে কথা বলছিস। এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। শাস্তি? শাস্তির কথা শুনে আমার গলা শুকিয়ে আসলো। হ্যাঁ, শাস্তি। ওই তোরা বলতো ওকে কি শাস্তি দেওয়া যায়? তানহা ওর বন্ধু বান্ধবীদের উদ্দেশ্য করে বলল, তানহা, তুই ওই তেলে মাথা লম্বা চুলগুলো কেটে দে। না না তানহা, তুই বরং ওর শার্ট প্যান্ট খুলে রেখে দে। আর একজন এইভাবে একজন একজন করে কথা বলতে লাগলো। দয়া করে আমাকে এইসব শাস্তি দিয়েন না। আজকে আমার এই ভার্সিটিতে প্রথম দিন। দয়া করে আমার প্রথম দিন এইভাবে নষ্ট করে দিয়েন না। তুই আমার সামনে হাত জোড় করিস বা ন্যাকা কান্না করিস, কোনোটাতেই কাজ হবে না। শাস্তি তোকে পেতেই হবে। এইসব বলতে বলতে তানা আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর আমি এক পা করে পেছনে যেতে লাগলাম। কিন্তু শেষ রক্ষা হলো না। হঠাৎ করে এমন কিছু হলো যে তানার মাথায় বুদ্ধি চলে আসলো যে আমাকে কি শাস্তি দেবে। আর সেই শাস্তিটা এতটাই লজ্জাজনক হলো, আমি আর ভার্সিটির কারো সামনেই মাথা উঁচু করে চলতে পারবো না। আমাকে শাস্তি দেওয়ার সময় গেট দিয়ে কতগুলো ছেলে ঢুকতেছে। আমি ছেলেগুলোকে দেখে অবাক, কারণ ছেলেগুলো হলো রানা, রাজু, জয়, সাগর। আমি ভাবতেছি ওরা এখানে কি করতেছে। এদিকে তানহা আমার দিকে আসতেছে। তানহাকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি এক পা করে পিছনের দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে তানা থেমে যায়। তানা নিচের দিকে তাকিয়ে দেখে ও কাদার মধ্যে পা দিয়ে ফেলেছে, আর কাদায় ওর পা মেখে গিয়েছে। আগেই বলেছি কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তাই মাঠের কিছু কিছু জায়গায় কাদা ছিল। আমি পিছনে যাওয়ার সময় কোনো কারণে আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু ভুল করে তানার পা কাদায় দিয়ে ফেলে। এটা তানার জন্য ভুল হলেও আমার জন্য একটা অপরাধ হয়ে গিয়েছিল। তানার পায়ে কাদা লেগে গিয়েছে দেখে সেখানে থাকা ওর বন্ধু বান্ধবীরা তানার ওপর হাসতে শুরু করে দেয়। তানহা, তুই ওই খ্যাটটাকে মারতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলি। ঠিক বলছিস রিয়াদ। তানহার এই ব্যবহারে আমার একটা প্রবাদ মনে পড়ে গেল। কি প্রবাদ? নিজের পায়ে নিজেই কুড়াল মারা। রিয়ার এই কথা শুনে সবাই তানার উপর আবার হাসতে শুরু করে, আর এইদিকে তানহা মাথা নিচু করে আসে। রিয়ার প্রবাদটি শুনে আমিও ফিক করে হেসে দেই। আমার মুখে হাসির শব্দ পেয়ে তানহা নিচ থেকে মাথা উঁচু করে আমার দিকে তাকায়। খুব হাসি পাচ্ছে না তোর? দাঁড়া, দেখাচ্ছি তোকে। আমাকে মারতে দেখে জয়, রাজু, রানা আর সাগর যখন দৌড়ে আসতে যাবে, তখন আমি তাদেরকে হাতের ইশারায় থামিয়ে দেই। তারা সবাই ওখানে দাঁড়িয়ে যায়। না না, আমি হাসতেছিলাম না তো, হাসছিল তো ওনারা। তাহলে কি আমি ভুল শুনেছি? হতে পারে। তুই কি বোঝাতে চাস আমি কানে ভুল শুনি? আজকে তোর জন্য আমার পায়ে কাদা ভরেছে। আমি কি করলাম? আপনি তো আমাকে ধরতে এসেছিলেন, তাই তো আপনার পায়ে কাদা ভরল। চুপ, একদম চুপ। তোর জন্য যেমন আমার পায়ে কাদা ভরেছে, তাই তুই নিজেই আমার পা মুছে দিবি। কিন্তু আমি তো কিছুই করিনি, আপনিই তো। আবার আমার মুখে মুখে তর্ক করিস? বুঝেছি, তোকে এইভাবে বললে হবে না। বাকিদের মতো তোকেও শিক্ষা দিতে হবে। না না, আপনি আমাকে কিছু করিয়েন না। আমি আপনার পা জুতা মুছে দিচ্ছি। তাড়াতাড়ি দে। আপনি একটু অপেক্ষা করুন, আমি কোথাও থেকে একটা কাপড় নিয়ে আসি, তারপর আপনার পা মুছে দিচ্ছি। কাপড়ের টুকরো আনার কোনো দরকার নেই। তাহলে আমি আপনার পা আর জুতো মুছবো কী করে? কেন, তোর চুল আছে না?
চুল দিয়ে মুছে দিবি? চুল দিয়ে? হ্যাঁ, এত বড় বড় চুল রেখেছিস, কখনো তো এগুলো কাজে আসে না। আজকে চুল দিয়ে আমার পা আর জুতো মুছে দে। অন্তত তোর চুল আজকে তোর কোনো উপকার করবে। না না, আমি আমার চুল দিয়ে আপনার পা জুতো মুছে দিতে পারবো না। কি পারবি না? দাঁড়া দেখাচ্ছি। ওই তোরা ওকে ধর তো। কেন রে, ওর মতো খ্যাতকে ধরে কি করব? দুইজনে মিলে ওকে নিচে করে জাতা দিয়ে ধরবি, আর একজন ওর চুল দিয়ে আমার পা আর জুতো মুছে দিবি। আজকের মতো মাফ করে দিন আমাকে। এই 2 বছরে কারো কোনো দিন সাহস হয়নি যে আমার মুখের ওপর কথা বলতে, আর ওর কত বড় সাহস আজকে এসেই আমার মুখের ওপর কথা বলে। ওকে তো এর শাস্তি পেতেই হবে। ওই তোরা ওকে ধর। তানহার কথা শুনে আমি সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। নিলয়, হৃদয় আর স্বামী আমাকে ধরে ফেলল। তারপর যা হওয়ার তাই হলো। আমাকে জোর করে হৃদয় আর নিলয় তানার পায়ের সামনে ধরল, আর স্বামী আমার বড় বড় চুলগুলো দিয়ে তানার পায়ের জুতো পরিষ্কার করে দিল। তা দেখে রাজু, রানা, সাগর, জয় ওদিকের আগে চোখ লাল করে ফেলল। আমি হাতের ইশারা দিয়ে কিছু বলতে মানা করে দিছি, তাই কিছু করতেছে না। এটা দেখে ভার্সিটির সবাই হাসতে শুরু করলো। তানার জুতো পরিষ্কার হয়ে যাওয়ার পর ওরা আমাকে ছেড়ে দিল, আর আমি মাথা নিচু করে নিজের বইগুলো হাতে নিয়ে সেখান থেকে চলে আসতে লাগলাম। আসার সময়ও সবাই আমাকে দেখে হাসছিল। আমি চলে আসার সময় তানা পিছন থেকে আমাকে বলল, আজকের মতো এটুকু করে ছেড়ে দিলাম। এরপর যদি আর কোনোদিন তুই আমার মুখের ওপর কথা বলিস, তাহলে তোকে আর এইভাবে অপমান করে ছেড়ে দিব না। কথাটা মনে রাখিস। তানার এইটুকু কথা শোনার পরে আমি সেখান থেকে চলে আসলাম। অন্যদিকে আমি যাওয়ার পর তানা ওর বন্ধুবান্ধবীদের সাথে বসলো। দোস্ত, আর যাই বলিস আর না বলিস, ওই ক্ষেতের চুল দিয়ে তুই যে নিজের পা আর জুতো মুছে নিয়েছিস, এইটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। হ্যাঁ তানহা, সত্যি দেখতে অনেক ভালো লাগছে। ওই ফকিনির বাচ্চা ফকিন্নি, এখন বুঝবে ও কার সাথে তর্ক করছে। ওর কত বড় সাহস! ও প্রথম দিনই ভার্সিটিতে এসে আমার সাথে তর্ক করে। আমার জায়গায় বসে এইবার বুঝবে কত ধানি কত চাল। আচ্ছা এখন চল বাড়িতে যাই। হ্যাঁ চল। সবাই যার যার মতো বাড়িতে চলে গেল, আর আমি মেসে চলে আসলাম। আমার পিছনে পিছনে রাজু, রানা, জয় আর সাগর আসলো। আমি কোনো মতো বইগুলো নিজের পড়ার টেবিলে রেখে দিয়ে আমি আয়না দিয়ে আমার চুল দেখতে লাগলাম। আমার সবগুলো চুলে তানার পা আর জুতোর কাদা লেগে আছে। আমি এতটা কষ্ট করে আমার চুলগুলো বড় করেছিলাম, আর ওই তানহা কিনা আমার চুলগুলোর সাথে এমনটা করলো। তারপর ওর প্রতি খুব রাগ হলো, কিন্তু কিছু বললাম না। ভাই, আপনি আমাদের আটকালেন কেন? দেখ, তোরা তো জানিস আমার অতীত সম্পর্কে। কিন্তু ভাই, ওরা যা করলো। এসব বাদ দে। আচ্ছা, তোরা এখানে কি করতে আসছিলি? আমরা এখানকার নেতার সাথে দেখা করতে যাচ্ছি। ও আচ্ছা। কিন্তু ভাই, আপনি আমাদের আজকে না আটকালে ওদের বুঝাই দিতাম আপনি কে। ওসব বাদ দে, তোরা যা। না, আমরা যাব না। আজকে থেকে আমরা আপনার সাথে থাকব। কিন্তু আমি যেভাবে থাকবো সেভাবে তোরা থাকতে পারবি? ভাই, আপনার জন্য আমরা সব করতে পারবো। আচ্ছা, আজকে থেকে তোরাও খ্যাতের মতো থাকবি। কেউ যদি আমাকে অপমান করে, আমি যতক্ষণ তোদের কিছু বলবো না ততক্ষণ তোরা কিছু করবি না। আচ্ছা ঠিক আছে ভাই। তার পরের দিন সকালে কলেজে চলে গেলাম। আমি আগে আগে গেলাম। রাজু, জয়, রানা আর সাগরকে পিছনে পিছনে আসতে বললাম। আমাকে আসতে দেখে তানহা বলে উঠল, জানিস রিয়া, আমি নির্লজ্জ মানুষ অনেক দেখেছি, কিন্তু ওর মতো নির্লজ্জ মানুষ আর একটাও দেখি নাই। তুই কার কথা বলছ? আরে দেখতেছো না, কালকে এই খ্যাতকে কত অপমান করেছি, তাও আবার কলেজে আসছে। আরে তুই জানোস না, ক্ষেত্রা এমনই হয়। আমি ওদের কথায় পাত্তা না দিয়ে সোজা ক্লাসে চলে আসলাম। এদিকে রানা, রাজু, জয় আর সাগর বলতেছে, দেখেছিস এই মেয়ের কি সাহস, ভাইকে ক্ষেত বলে অপমান করে। আমার ইচ্ছা করতেছে এই মেয়েটাকে এখনই মেরে ফেলি। আমারও কিন্তু কিছু করার নাই। ভাই তো আমাদের কিছু বলতে মানা করছে, না হলে দেখায় দিতাম ভাইকে।
ভাই আমাদের মানা করার কারণে এই মেয়ে বেঁচে গেছে। হুম। এদিকে আমি ক্লাস শেষে বাইরে আসব, তখন তানহা ডাক দিল। এই এইদিকে আয়। জি, আমাকে ডাকছেন? তুই ছাড়া এখানে আর কেউ আছে নাকি? তো কিসের জন্য ডাকছেন? দেখ তানহা, এই ছোট লোকের তো সাহস কম না, তোর সামনে কেমনে কথা বলে। দেখছোস ওর কি সাহস? কালকে এইভাবে অপমান করলি, তাও ঠিক হইল না। ওদের সবার কথা শুনে তানহার আগে গজগজ করতে থাকলো। তারপর তানহা আমাকে, তোর সাহস তো কম না, এভাবে আমার সাথে কথা বলছস? আমি আবার কেমনে কথা বললাম? এই একদম ন্যাকা সাজবি না। আমি কেন একা সাজতে যাব? দেখ তানহা, ছোট লোকটা কিভাবে তোর সাথে কথা বলে। আজকে এই খ্যাতটাকে একটু অন্যরকম শাস্তি দিতে হবে, যাতে মনে রাখে এই তানহাকে। ওকে একটু ভিন্ন রকম শাস্তি দি। রিয়া ঠিক বলেছে রে। দিব শাস্তি, তোরা শুধু দেখ। এই তোরা সবাই মিলে এই খ্যাতটাকে ধরতো। আচ্ছা বলে রিয়াদ, নিলয় আর স্বামী সবাই আমাকে ধরলো। আগেই বলে দেই, আমাদের কলেজের পেছনে একটা পুকুর আছে, অনেক পুরনো, যেখানে সব সময় শ্যাওলা ভর্তি থাকে। ওই এই ছোট লোকটাকে ধরে সবাই পুকুরের কাছে নিয়ে চল। এবারের মতো আমাকে ছেড়ে দিন। তোকে আবার মাপ? এই তোরা কি বলছিস? একে কি মাপ করে দিব? না তানহা, তুই ওকে কঠিন শাস্তি দিবি, যাতে তোকে ভালো করে চিনতে পারে। রিয়াদ একদম ঠিকই বলেছে তানহা। দেখতেছো ওরা সবাই কি বলল? তোকে কখনো মাফ করব না। আমি আর ভুল করব না, প্লিজ এইবার আমাকে মাফ করে দিন। চুপ, বেশি কথা বলছো। এই তোরা সবাই ওকে ধরে নিয়ে চল তো। তারপর ওরা সবাই মিলে আমাকে ধরে নিয়ে গেল। এদিকে রাজু, রানা, জয় আর সাগর আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে, কারণ আমি কিছু করতে না বলা পর্যন্ত ওরা কিছু করতে পারবে না। এদিকে আমাকে এনে স্বামী, হৃদয় আর নিলয় মিলে পুকুরে ফেলে দিল। তারপর পুরো গায়ে শ্যাওলা ভর্তি হয়ে গেছে। তা দেখে পুরো কলেজের সবাই হাসতেছে। তানহার শাস্তিটা কিন্তু ভালো হইছে। আর কোনোদিন দেখবি তোর মুখে মুখে আর কথাই বলবে না। আর এই ছোট লোক শোন, এখন থেকে চিনে নিবি এই সানিয়াটাকে। তারপর ওরা সবাই চলে গেল। আমি কোনো রকম মেসে এসে সাবান নিতে গেলাম, আর ভাবতেছি একদিন তানা বুঝবে আমার সাথে খারাপ আচরণ করার পরিণাম। তারপর সাবান নিয়ে বাহির হলাম, দেখি রাজু, রানা, জয় আর সাগর আসছে। ভাই আপনাকে আজকেও কত অপমান করলো, তাও কিছু বললেন না যে? থাক, ও সব বাদ দে। কেন ভাই বাদ দিব? আপনি তো চাইলে কিছু করতে পারতেন, না হলে আমাদের কিছু করার জন্য বলতেন। সময় হলে তোদের কিছু করতে বলবো। আচ্ছা ভাই। তারপর আমরা সবাই মিলে রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ আড্ডা দেই। তারপর বিকালে আমি একটু পার্কে ঘুরতে গেলাম। একটা বেঞ্চে বসে ভাবতে লাগলাম, 5 বছর আগের কথা ভাবতে লাগলাম, আর মনে মনে বলতে লাগলাম কত সুখী ছিলাম আগে নিজের পরিবার নিয়ে, আর এখন কেউ নেই। এদিকে সন্ধ্যা হয়ে গেল, তাই বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। তারপরের 2 দিন কলেজে গেলাম না। 3 দিনের দিন কলেজে যাই। কলেজে যেতেই, এই তোর নাম কি শুভ? হ্যাঁ, আমার নাম শুভ। এটা বলাতেই একটা লোক বলে উঠল, এই শালাকে ধর। কিন্তু কেন? আমি কি করছি? চুপ, বেশি কথা বলছস, আমাদের সাথে চল। তারপর সবাই মিলে আমাকে ধরে নিয়ে মাঠে নিয়ে গেল। আমার পিছু পিছু রানা, জয়, রাজু, সাগর, হাত সবাই আসলো। এদিকে কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর দেখলাম তানহা ওর বন্ধুদের সাথে এদিকে আসতেছে। আমার কাছে আসতেই তানহা বলল, বলেছিলাম না তোকে দেখে নিব। তুই শুধু এই 10-12 জনকে দিয়ে আমাকে মারবি? তোর হাসি এখনো খুঁজে পাওয়া যাবে না। আজ দেখবি এই তানহার গায়ে হাত তোলার পরিণাম, আর বুঝতে পারবি এই তানহা কত ভয়ঙ্কর। দেখবো, আজ তুইও দেখবি আমি কত ভয়ঙ্কর। দেখা যাবে। আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? মারা শুরু কর। জি ম্যাম। বলে আমাকে মারা শুরু করলো। ওরা সবাই মারতেছে আর আমি এদিকে হাসতেছি। কুত্তার বাচ্চা, তোকে এত মারি তাও হাসিস? এটা বলে একটা লোক আমার বুকে লাথি মারে। আমি কিছুটা দূরে গিয়ে পড়ে যাই, তারপর উঠে দাঁড়াই।
আমি তো এখনও অ্যাকশন শুরু করিনি। তুই আবার কি অ্যাকশন শুরু করবি? তা তো তোরা এখন দেখতে পাবি। এই যা তো, এর অ্যাকশনটা দেখে আয় তো। ছেলেটা আমার কাছে আসতেই প্রথমে একটা লাথি দিলাম। ছেলেটা সোজা ওই লোকগুলোর গায়ের উপর পড়ল। আমার মায়ের দিকে পুরো কলেজ আমার দিকে তাকিয়ে আছে। এদিকে তানহা তো পুরো অবাক। তারপর লোকগুলো উঠে দাঁড়ায়। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমাদের লোকদের গায়ে হাত দেস? তখনই আমি জয়, রানা, রাজু আর সাগরকে রেডি থাকতে বলি। ওরা আমার কাছে আসতে যাবে। তার আগে রাজু, রানা, জয় আর সাগর ওদের সামনে চলে আসে। এই তোরা আবার কারা? সামনে থেকে সর। না, সরব না। তুই কি করবি? তবে রে কুত্তার বাচ্চা, দেখ তাহলে। এটা বলে লোকগুলো আমার দিকে আসতেছে। তারপর শুরু হয় মারপিট। আমি, রাজু, রানা, সাগর আর জয় মিলে সবাইকে মারতে মারতে আদামরা করে ফেলেছি। আমাদের মাঠ দেখে পুরো কলেজের সবাই বলতেছে 5টা রয়্যাল বেঙ্গল টাইগার আসছে। তারপর মারা শেষ হলে আমি তানহাকে গিয়ে বলি, আমি চাইলে তোকেও মারতে পারতাম, কিন্তু তোকে মারিনি, কারণ তুই মেয়ে বলে, আর মেয়েদের গায়ে আমি হাত তুলি না। তানহা চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। তারপর আমরা সবাই ওখান থেকে লোকগুলোকে নিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়ে মেসে চলে আসি। আর এদিকে রাহাত ভাবতেছে কে এই শুভ, যার গায়ে কিনা এত শক্তি, আর লোকগুলো বা কারা। আর এদিকে তানাও ভাবতেছে ওই খ্যাত ছেলেটার কাছে এত শক্তি আসলো কিভাবে, আর লোকগুলো বা আমার লোকদের কেন মারলো, আমাকে অপমান করলো পুরো কলেজের সামনে। আমি এর প্রতিশোধ নিব। আর এদিকে আমরা সবাই দুপুরের খাবার খেয়ে আড্ডা দিচ্ছি। তখন রানা বলল, ভাই, আপনি তো এই মেয়েকে আগে থেকে উচিত শিক্ষা দিতে পারতেন, কিন্তু কিছু বলেননি কেন? ও আমার মরা বাবা মাকে গালি দিয়েছে। ও ভাই, আচ্ছা ভাই, একটা কথা বলি। বল। ভাই, আপনি তো আগে কোনো লোক আপনাকে খারাপ কিছু বললে আপনি কাউকে ছাড় দিতেন না, কিন্তু এই মেয়েকে কেন ছাড় দিলেন? তোরা তো জানোস নাবিলা আমাকে কি বলছে, তাই কেউ যদি কিছু বলে তা সহ্য করে নেই, শুধু নাবিলার কারণে। কিন্তু এই মেয়ে আমাকে বাধ্য করেছে মারামারি করতে। আমি লাবিলার কথা রাখতে পারলাম না। জানি না লাবিলা আমাকে মাফ করবে কি না। লাবিলাকে আপনারা এখনও বুঝতে পারেন নাই। গল্পের সাথেই থাকুন, একটু পরে বুঝতে পারবেন। ও ভাই সরি, আমরা আসলে ঠিক আছে, আমি শুধু এইটুকু চাই, নাবিলা শুধু আমায় মাফ করে দেখ। ভাই, আমরাও আশা করি। আর এদিকে রাতে তানহার বাবা বাসায় আসলে তানহার বাবা বলল, আমার মামুনি কি করে? কিছু না। কি হয়েছে, মন খারাপ নাকি মা? বাবা, ওই ছেলেটার জন্য, ওই ছেলেটা আমাকে কত অপমান করেছে, আবার আমার গায়ে হাতও তুলেছে। তো ওর জন্য তো লোক পাঠালাম। তোমার লোক কিচ্ছু করতে পারে নাই। মানে? তারপর আমি বাবাকে সব কিছু খুলে বললাম। কি এই ছেলেগুলোর এত বড় সাহস? বাবা। ঠিক আছে, কালকে আমি যাব আর দেখব কোন ছেলের এত বড় সাহস যে আমার মেয়ের গায়ে হাত দেয়। ওকে বাবা। তার পরের দিন সকালে আমি একটু স্টাইলিশ হয়ে কলেজে যাব, তাই রেডি হব। আজকে একটু অন্যরকমভাবে রেডি হলাম, আগের মতো খ্যাতের পোশাক পরলাম না। আজকে নীল শার্ট আর নীল প্যান্ট আর নীল জুতা পরলাম, আর চুলগুলো জেল দিয়ে দাঁড় করালাম। তারপর রুম থেকে বাইর হলাম। তা দেখে রাজু বলল, ভাই আজকে তো আপনাকে পুরো নায়ক নায়ক লাগতাছে। তাই নাকি? ভাই, আপনাকে দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। মুহূর্তেই আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ নাবিলার কথা মনে পড়ে গেল। ওরা বুঝতে পারছে, তাই রানা বলল, সরি ভাই। আচ্ছা ঠিক আছে, শোন, একটা কাজ করতে হবে। বলেন ভাই, কি কাজ? আমাদের দলের সব লোকদের আসতে বল, সাথে 15টা গাড়ি নিয়ে। আচ্ছা ভাই, কিন্তু হঠাৎ কেন আসতে বলতেছেন? আজকে আমি আমার আসল রূপ সবাইকে দেখাবো। মানুষ জানবে আজ কে এই শুভ। আচ্ছা ঠিক আছে ভাই। তারপর কলেজে চলে আসলাম। কলেজে আসতেই দেখি সব ছেলেমেয়ে আমার দিকে তাকিয়ে আছে, কারণ তারা দেখছে কালকে আমার ভয়ঙ্কর মারার স্টাইল। আর আজকে আমি স্টাইলিশভাবে কলেজে আসলাম, তাই
তারপর ক্লাসে ঢুকতে যাব, তখনই দেখি তানহার বন্ধুরা এদিকে আসতেছে, আর তাদের সাথে রাহাতও আছে। আমার কাছে আসতেই, শুভ, কি ব্যাপার, আজকে যে ছোট লোকটাকে এভাবে ডাকতেছে, যাকে কিনা প্রতিদিন অপমান করা হয়, তো কি জন্য ডাকছেন? সরি, আসলে আমার তোমার কাছে মাপ চাইতে আসছি। আমরা এতদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, প্লিজ আমাদের মাফ করে দিও। আরে ছোট লোকদের কাছে মাপ চাইলে তো আপনাদের প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। সরি, আমরা জানি আমরা তোমার ক্ষমার যোগ্য না, তাও আমাদের ক্ষমা করে দাও। এতদিন তানহার মতো অহংকারী মেয়ের সাথে মিশে আমরাও অহংকারী হয়ে গেছি, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমরা আমাদের ভুল বুঝতে পারছি, তাই আমাদের মাফ করে দেন। শুভ, ওরা ঠিক বলছে, ওদের মাপ করে দে। তোরা কি বলিস? আমি রানা, রাজু, জয় আর সাগরকে উদ্দেশ্য করে বললাম। ভাই আপনি যা বলেন। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। সত্যি? ঠিক আছে, আজকে থেকে আমরা ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুভ, একটা কথা বলি। বল। তুই কে? মানে? তুই যে বললি এত স্টাইলি হয়েও ক্ষেতের মতো চলাফেরা করস, আর তোর গায়ে এত শক্তি আসলো কিভাবে? আর ওরা কেন তোকে ভাই ডাকে? সব জানতে পারবি, কিছুক্ষণ অপেক্ষা কর। আচ্ছা ঠিক আছে। তারপর সবাই একসাথে ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে দেখি তানা আজকে ক্লাসে আসে নাই। তারপর একে একে সব ক্লাস করে বাহির হলাম। রাহাত একটু আগে বাহির হলো। হঠাৎ রাহাত কই থেকে যেন দৌড়ে এসে বলল, শুভ তুই পালিয়ে যা, তানহার বাবা আর তানহা এখানে ওসিকে নিয়ে আসছে, সাথে অনেক পুলিশ নিয়ে আসছে। কিন্তু পুরোটা বলতে না দিয়ে নিলয় বলল, না শুভ, ও ঠিক বলছে, ওর বাবা খুবই ভয়ানক। তুই কলেজের পিছনে এর দিক দিয়ে পালিয়ে যা। পালাতে হবে না, তোরা শুধু দেখ আমি কি করি। তুই আবার কি করবি? আর ওর বাবার সাথে পারবি না, ওরা অনেক ভয়ানক। তোরা এত ভয় পাস না তো, তোরা শুধু দেখ আমি কি করি। তারপর তানহার বাবা এসেই বলল, এই এখানে কার এত বড় সাহস যে আমার মেয়ের গায়ে হাত দেয় আর আমার লোকদের মারে? দেখি কার এত বড় স্পর্ধা, নেতার মেয়ের গায়ে হাত দেয়। তখন আমি হাত তুললাম, আর আমার পাশে জয়, রাজু, রানা আর সাগর। তা দেখে ওসি বলল, ওদিকে তাকিয়ে কি দেখোস? এদিকে দেখ, এদিকে তাকা, আর তোরাও তাকা। আর তানা তাকিয়ে তাকিয়ে শুধু দেখতেছে, আর মনে মনে অনেক খুশি হয়, আর ভাবে আজকে এই ছোটো লোকটাকে শিক্ষা দেওয়া যাবে। আর এদিকে জয়, রাজু, রানা আর সাগর ওসির দিকে ফিরল। তা দেখে ওসি বলল, আরে রাজু, রানা, জয় আর সাগর ভাই, আপনারা এখানে? আমরা এখানে, তো আপনি এখানে কি করেন? আসলে ভাই, নেতার মেয়ের গায়ে নাকি ওই ছেলেটা হাত তুলেছে, তাই ওকে একটু সাহায্য করতে আসছে। এটা শোনার পর আমি যখন পিছনে ফিরলাম, আমাকে দেখে তো ওসি অবাক। আর এদিকে তানা তো এমন স্টাইল দেখে ক্রাশ খাইছে। তারপর ওসি বলল, স্যার আপনি এখানে? আমাকে স্যার ডাকতে দেখে তানা ও তার বাবা অবাক। তারপর তানার বাবা বললেন, ওসি সাহেব, আপনি কেন এই ছেলেটাকে স্যার ডাকতেছেন? আপনি চুপ থাকেন স্যার, আপনি এখন যেতে পারেন। আমি একটু সামনে যাই। তখনই তানার বাবা বললেন, ওসি সাহেব, আপনি কেন ওকে ছেড়ে দিলেন? আপনি ওনাকে চেনেন? না তো, কে ও? উনি হলেন মাফিয়াদের বস, পুরো ওয়ার্ল্ডের মাফিয়াদের কিং, শুভ। এটা শোনার পর সবাই অবাক। সবচেয়ে বেশি অবাক তানহা আর তার বাবা, কারণ শুভকে চেনে না এমন কেউ নাই পুরো ওয়ার্ল্ডে। আর এদিকে আমি গেটের কাছে আসতেই 15টা গাড়ি আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায়, আর গাড়িগুলো সব আমার লোক দ্বারা ভর্তি। তারপর একটা লোক গাড়ি থেকে বাইর হলো। তারপর লোকটি আমার কাছে এসে আমার গায়ে একটা নীলকোট পরিয়ে দিল। তারপর আমি গিয়ে আমার গাড়িতে গিয়ে বসলাম। তা দেখে কলেজের সবাই অবাক। তারপর আমার পিছনে 7টা গাড়ি, আর আমার সামনে 7টা গাড়ি, আর আমার গাড়ি সবার মাঝখানে। তারপর আমি ওখান থেকে আমার বাসায় চলে গেলাম। তারপর ওসি তানার বাবাকে বলল, আপনার ভাগ্য ভালো যে ও আপনাকে আর আপনার মেয়েকে কিছু বলে নাই, না হলে শুভর সাথে কেউ খারাপভাবে কথা বললে কেউ বেঁচে থাকে না।
তানহা ও তার বাবা নিশ্চুপ, বলতে গেলে পুরো কলেজ নিশ্চুপ। কারণ শুভর মতো আন্ডারওয়ার্ল্ড কিং তারা দেখতে পাবে এটা তারা কল্পনাও করেনি। তারপর ওসি আবার বলল, আপনার আর আপনার মেয়ের ভাগ্য ভালো, আপনারা বেঁচে আছেন। তানহা তার বাবা এখনও নিশ্চুপ। আর আমাকে এরপর থেকে এমন ঝামেলায় ডাকবেন না, এখন আমি যাই। তারপর ওসি ওখান থেকে চলে যায়। এদিকে তানহা তার বাবার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। তারপর তানা ও তার বাবা বাড়িতে চলে যায়। আর এদিকে আমি বাসায় চলে আসি। বাসার গেটে আসতেই সাগর এসে আমার গাড়ির দরজা খুলে দেয়। আমি গাড়ি থেকে বের হয়ে বাসার ভিতরে চলে যাই। আমার সব লোক আমার বাড়ি ঘিরে দাঁড়িয়ে আছে। আর এদিকে তানহা বাসায় গিয়ে ভাবতে থাকে, শুভর সাথে আমি কত খারাপ কথা বললাম, কত অপমান করলাম, তাও আমাকে কিচ্ছু বলল না। কিন্তু শুভ এখানে এমন খ্যাতের মতো কেন চলাফেরা করতো? আর ছেলেটা কত কিউট, কত স্টাইলিশ, আর আমি কি না তার সাথে কত খারাপ ব্যবহার করেছি। আর এদিকে আমি দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ শুয়েছিলাম আর মনে মনে ভাবতেছি, আমি নাবিলার কথা রাখতে পারলাম না। নাবিলা কি আমাকে ক্ষমা করবে? না, আমি যখন আগের রূপে ফিরে এসেছি আমি নাবিলার খুনের প্রতিশোধ নেব। তার পরের দিন সকালে তানা কলেজে গেল। তানা কলেজে গিয়ে আমাকে খুঁজতেছে। রিয়ান নিলয়কে দেখতে পেয়ে তানা তাদের কাছে গেল। শুভ কই? বাহ বাহ, তানহা যাকে তুমি প্রতিদিন অপমান করতে, আজ তাকে তুমি খুঁজছো। আর কত অপমান করবি? মানে তোরা এসব কি বলছস? মানে কিছুই বুঝতেছো না? আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি, তাই আমরা সবাই ওর কাছে ক্ষমা চাইছি। ও আমাদের মাফ করে দিছে, আর কালকে থেকে আমরা ফ্রেন্ড হয়ে গেছি। আচ্ছা, তুমি শুভের কেন খোঁজ করতেছো? আমি শুভর কাছে মাপ চাইতে আসছি। হ্যাঁ হ্যাঁ তানহা, তুমি আমাদের হাসাইতেছো। তুমি কি ভাবছো তোমাকে শুভ মাফ করে দেবে? কখনো করবে না, কারণ তোমার মনে নাই তুমি শুভর সাথে কি করেছো। প্লিজ তোরা এমনভাবে বলিস না। আমি এতদিন অহংকারে ডুবেছিলাম, তাই অনেক কিছু করে ফেলেছি। কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পারছি, তাই আমি শুভর কাছে ক্ষমা চাইতে আসছি। আচ্ছা, আমরা তোকে মাফ করে দিলাম, কিন্তু শুভ মাফ করে দেয় কিনা দেখ। কিন্তু শুভ কই? একটু পর আসবে। ওদের কথার আগেই আমি কলেজে হাজির। আজকে একটু অন্যভাবে কলেজে আসলাম। যেমন আগে আমার সাথে কোনো গাড়ি আর গার্ড ছিল না, আজকে অনেক গাড়ি আর অনেক গার্ড নিয়ে এসেছি। আমাকে দেখে পুরো কলেজ আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি রাহাত, রিয়া, স্বামী, রিয়াদ আর নিলয়ের কাছে গেলাম। কেমন আছোস তোরা? ভালো, তুই? ভালো। আরে আমি তোদের বন্ধু, সো ভয় পাওয়ার কিছু নাই। তারপর খেয়াল করলাম তানহা আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। তা দেখে আমি বলি, আরে আপনি এখানে? আজ আবার কি অপমান করবেন? প্লিজ শুভ, আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি। তো আমি কি করব? প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। আরে আপনি এই ছোট লোকটার হাত কেন ধরতেছেন? এই হাত ধরলে তো আপনার হাত নোংরা হয়ে যাবে। আমি সত্যি মন থেকে ক্ষমা চাইতে আসছি। আসলে ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবা আমাকে যা চাইছি তাই এনে দিত। আমি যা বলতাম তাই শুনতো, তাই আমি যখন যা ইচ্ছা তাই করতাম। তাই আমি আস্তে আস্তে অহংকারী হয়ে যাই। আমি আমার ভুল বুঝতে পারছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। শুভ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শুভ, ও ঠিক বলেছে, ওকে মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। সত্যি? তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড? আচ্ছা। আচ্ছা শুভ, তোমাকে একটা কথা বলি। তুমি তো আন্ডারওয়ার্ল্ডের কিং, তাহলে তুমি এভাবে চলাফেরা করছিলা কেন প্রথমে? আমরা জানতে চাই। আচ্ছা তাহলে শোন, 5 বছর আগে আমি ছিলাম সিলেট শহরের মাফিয়াদের কিং। পুরো ওয়ার্ল্ডের সবাই এক নামে চেনে ফেলতো, তো আমি মাফিয়াদের কিং। একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছি, তখন দেখি একটা মেয়েকে কিছু ছেলে টিজ করতেছে। তা দেখে আমার মাথা গরম হয়ে যায়, তাই আমি ওখানে গেলাম। আমার সাথে রাজু রানা, জয়ার সাগরও আছে। ওদের কাছে যেতেই আমাকে দেখে আনাজ বলল,
ভাই আপনি এখানে? তোর এত বড় সাহস, আমার এলাকায় টিস করস? ভাই ওকে টিস করলে আপনার সমস্যা কে? কি তোর এত বড় সাহস, মেয়েদের টিস করস, আবার আমার সাথে বড় বড় কথা বলস? বলে ওকে মারতে শুরু করি, তারপর ওকে অনেক মারি, তারপর বলি তোকে যদি আরেকবার দেখি মেয়েদের টিস করতে তাহলে একবারে সোজা উপরে পাঠিয়ে দেব। শুভ, তুইও মনে রাখিস আমার বাবা এখানকার মন্ত্রী। কি তুই আমাকে তোর বাবার ভয় দেখাস? যা, তোর বাবাকে গিয়ে বল শুভ মারছে। তারপর আনাস ওখান থেকে চলে যায়। তারপর মেয়েটি আমার কাছে এসে বলল, থ্যাঙ্কস তো আর কিছু নাই, আজকে এখানে অন্য কোনো মেয়ে থাকলেও আমি একই কাজ করতাম। আপনি তো অনেক ভালো মানুষ। আপনি এই শহরে নতুন? আপনি জানলেন কিভাবে? তাই আমাকে ভালোবাসতেছেন, কিন্তু পরে সব জানতে পারবেন। ওসব বাদ দেন। আচ্ছা, আপনার নাম কি? ইউসুফ চৌধুরী, সবাই শুভ বলে ডাকে। আপনার? নাবিলা। আচ্ছা আমি এখন আসি, একটা কাজ আছে। একটু দাঁড়ান, একটা কথা শুনে যান। পরে দেখা হলে শুনে নেব, এখন আসি। আর কিছু বলতে না দিয়ে আমি গাড়িতে উঠে যাই। ভাই আপনি তো কোনো মেয়ের সাথে অত বেশি কথা বলেন না, কিন্তু এই মেয়ের সাথে যে এত কথা বললেন। জানি না এই মেয়েটার উপর কি এমন মায়া কাজ করছিল যে এতক্ষণ কথা বলছি। ও ভাই, কোনো প্রেমে পড়ে গেলেন নাকি? হতে পারে, কিন্তু আমার মতো খুনি ছেলেকে ও কি মেনে নেবে নাকি? ভাই দেখে নিন, ভাবি আপনাকে ঠিকই মেনে নেবে। তাই যেন হয়। তারপর বাসায় চলে আসি। রাতে নাবিলা শুধু ভাবতেছে, কি সুন্দর ছেলে, আর প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি, কিন্তু ও কি আমাকে ভালোবাসবে? আর কি ছেলে রে বাবা, পুরো কথা না বলেই চলে গেল। আর এদিকে আমি শুধু ভাবতেছি, নাবিলাকে কি আমি আমার প্রথম দেখাতে ভালোবেসে ফেলছি? কিন্তু ও কি আমার মতো গুন্ডা ছেলেকে ভালোবাসবে? ঠিক তখনই আমার ফোনে কল আসে। ফোন তুলে দেখি এখানকার মন্ত্রী কল দিছে, তাই ফোন রিসিভ করি। তুমি নাকি আমার ছেলের গায়ে হাত তুলছ? কী জন্য তুলছি সেটা নিশ্চয়ই জানেন। একটা মেয়ের জন্য তুই আমার ছেলের গায়ে হাত তুলিস? একটা মেয়ের জন্য আপনার ছেলের গায়ে হাত তুলছি, এখন আপনি যা পারেন করে নিয়েন বলে ফোন কেটে দিলাম। 3 দিন পর আমি একটা পার্কে ঢুকবো, তখনই দেখি নাবিলা আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসে। আপনি এখানে? কেন আসতে পারি না বুঝি? পারেন, তা এখানে কি জন্য এসেছেন? এই এমনি একটু ঘুরতে আসছি, কিন্তু আপনি এখানে কেন? আমিও ঘুরতে আসছি। ও আচ্ছা, আপনি প্রেম করেন? আমার মতো ছেলের সাথে আবার কে প্রেম করবে? সত্যি আপনি প্রেম করেন না? আপনি? না। তারপর নাবিলা যা বলল তা শুনে আমি তো অবাক। আমি না তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। কি তুমি জানো আমি একজন মাফিয়া? জানি, তাও তোমাকে আমি ভালোবাসি। কিন্তু? কোনো কিন্তু না, তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি, কিন্তু তোমার মা বাবা কি আমাকে মেনে নেবে? মা বাবা বেঁচে থাকলে তো মেনে নিবে। মানে? বাবা মা অনেক আগে আমাকে ছেড়ে উপরে চলে গেছে। ও সরি, আমি এভাবে বলতে চাইনি। ঠিক আছে, কিন্তু তুমি আমায় ভালোবাসবে? কিন্তু আমাকে কখনো ছেড়ে চলে যাবা না তো? চলে গেলে তো তোমাকে আর ভালোবাসতে আসতাম না। সত্যি? বলে ওকে জড়িয়ে ধরতে যাব, তখন বাধা দেয়। তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে না। কেন? তুমি কি এখনো আমাকে প্রপোজ করেছো? না তো। তাহলে আগে প্রপোজ করো। আমার লজ্জা করে, আমি মজা করে বললাম। হইছে, আর ঢং করতে হবে না, তাড়াতাড়ি আই লাভ ইউ বলো। আচ্ছা আচ্ছা বলতেছি। আই লাভ ইউ লাবিলা। আই লাভ ইউ বাপুতা। বলে আমাকে জড়িয়ে ধরে আমার গালে একটা চুমু দিয়ে দিছে। এমন সময় রানা বলল, ভাই আপনি রোমান্স করেন, আমরা কোথা থেকে ঘুরে আসি। তা শুনে লাবিলা আমার বুকে মাথা লুকালো লজ্জায়। আচ্ছা যা, কিছুক্ষণ পর আমি কল দিয়ে রাখবো।
হুম। বলে ওরা চলে গেল। ওরা যা যা বলে গেল তা হবে নাকি? কি হবে? রোমান্স। যা দুষ্টু। আচ্ছা চলো ওই ব্রেঞ্চটায় গিয়ে বসি। চলো। তারপর ব্রেঞ্চটাতে গিয়ে বসলাম। আচ্ছা তোমাকে একটা কথা বলি। বলো। তুমি গুন্ডামি কেন করো? তুমি তো ভালো মানুষও হতে পারতে। সেটা অনেক বড় কাহিনী, শুনবে? তাহলে শোনো। আমি ছোট থাকতে মা বাবাকে হারাইছি। মা বাবা মারা যাওয়ার পর আমাকে একটা পাশের বাসার আঙ্কেল ছোট থেকে বড় করছে, নিজের ছেলের মতো করে। আঙ্কেলের পৃথিবীতে কেউ ছিল না, তাই আঙ্কেল আমাকে ছোট থেকে নিজের ছেলের মতো করে বড় করছে। এভাবে আমি আস্তে আস্তে বড় হতে থাকি। আমার বয়স যখন 16 বছর, একদিন আঙ্কেলের বাসায় শুয়েছিলাম। তখনই বাসার দরজায় কেউ টোকা দেয়। আঙ্কেল দরজা খুলে দেয়। দরজা খুলতেই 5 জন লোক বাসার ভিতরে ঢুকে যায়। লোকগুলো ঢুকে আঙ্কেলকে বলে, এই তোকে না বলছি আমার লোককে দোকানের চাঁদা দিতে। আমি কেন তোর লোককে টাকা দিতে যাব? এগুলো আমি কষ্ট করে কামাই করি। কি তোর এত বড় সাহস আমার কথার উপর কথা বলিস? এক পর্যায়ে লোকগুলোর সাথে আঙ্কেলের কথা কাটাকাটি হয়। আমি তার দরজার পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতেছি। এক পর্যায়ে একটা লোক গুলি বের করে আঙ্কেলকে গুলি করে দেয়। তা দেখে আমি চিৎকার দিয়ে উঠি। তা শুনে লোকটি আমার কাছে আসতে যাবে, তার আগে আমি তাকে একটা ঘুষি মেরে তার হাতের বন্দুকটি নিয়ে ফেলি। তারপরে একে একে 5 জনকে গুলি করে আমি বাসা থেকে বের হয়ে যাই। কিছু দূর যেতেই দেখি 3টা লোক 4টা ছেলেকে দিয়ে ড্রাগস বিক্রি করাইতেছে। তা দেখে আমি সেখানে গেলাম। আমাকে দেখে একটা লোক বলল, বাহ বাহ, কাজ করানোর জন্য ছেলে খুঁজতেছি, আর ছেলে দিকে আমাদের সামনে হাজির। ওকেও কাজে লাগিয়ে দে। কে কাজে লাগায় দেখি বলে ওদের 3 জনকে 3টা গুলি করলাম। তারপর ছেলেগুলোর কাছে গেলাম। তোমাদের নাম কি? জি ভাই, আমার নাম রানা। আমার নাম রাজু। আমার জয়। আজকে থেকে তোমরা আর এই কাজ করবা না। আজকে থেকে তোমরা আমার হয়ে কাজ করবে। ভাই। তারপর ওদেরকে নিয়ে ওখান থেকে চলে গেলাম। তারপর আমরা একটা গ্যাং তৈরি করি। তারপর আস্তে আস্তে আমি খারাপ লোকদের খুন করতে শুরু করি। কিন্তু আমি গরিব মানুষকে সাহায্য করতাম, তাই সবাই আমাকে ভালো জানতো। আস্তে আস্তে আমার নাম সব দিকে ছড়িয়ে পড়ে। তারপর আমি হয়ে যাই আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং শুভ। এটা শোনার পর নাবিলা বলল, তাহলে তোমার জীবন ছিল খুবই কষ্টকর। আচ্ছা ওসব বাদ দাও। আচ্ছা তোমার বাবা মা তো মারা গেছে, তাহলে তুমি পড়ালেখা করো কিভাবে? ও বলতে ভুলে গেছি, নাবিলা নাকি এখানে একটা কলেজে ভর্তি হয়েছে টিউশনি করে। আহারে, আমার হবু বউটা কত কষ্ট করে। আচ্ছা চলো আজকে বাসায় যাই। আর একটু থাকি না? না, একটু কাজ আছে, চলো। তারপর নাবিলাকে ওর মেসে দিয়ে আসি, আর আমি আমার বাসায় চলে আসি। এভাবে আমাদের রিলেশন চলতে থাকে। আমি নাবিলাকে খুব ভালোবাসতাম। বসে আছি, হঠাৎ নাবিলা আমাকে কল করে বলে, বাবু কি করো? জি শুয়ে আছি, আর তোমার কথা ভাবতেছি। তুমি? ও তাই, আমিও তোমার কথাই ভাবতেছি। ও তাই? আচ্ছা কিছু খাইছো? তুমি? খাইছি। আচ্ছা তোমার সাথে কথা আছে, একটু দেখা করতে পারবা বিকালে? কিন্তু কই দেখা করব? আচ্ছা বিকালে পার্কে চলে আসিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন রাখি। ওকে ওকে বলে ফোন কেটে দিলাম। বিকালবেলা আমি পার্কে গিয়ে বসে আছি, কিন্তু নাবিলার আসার কোনো নামগন্ধ নাই। কিছুক্ষণ বসে থাকার পর নাবিলা আসে। নাবিলাকে দেখে আমি চোখ ফেরাতে পারতেছি না, কারণ নাবিলা একটা নীল শাড়ি পরছে, সাথে ঠোঁটে একটু লিপস্টিক আর চোখে একটু কাজল। আমি এক ধ্যানে ওর দিকে তাকিয়ে আছি। নাবিলা আমার কাছে এসে বলল, এভাবে তাকিয়ে কি দেখো? পরি দেখি। এখানে পরি আসবে কই থেকে? কেন বাবু, তুমি পরির চেয়ে কম নাকি? যা দুষ্টু। লজ্জা পেয়ে আমাকে জড়িয়ে ধরে, আমার বুকে মাথা লুকালো। হয়েছে, আর লজ্জা পেতে হবে না।
তা এত জরুরি কী জন্য রাখছো? তোমাকে ছাড়া আর একা থাকতে ভালো লাগছে না, তাই বলতেছি আমি তোমার সাথে থাকবো। কি বলতেছো? বিয়ের আগে কিভাবে আমরা একসাথে থাকবো? ও আচ্ছা, তুমি আমাকে বিয়ে কবে করবা? এই তো কয়েকদিন পরে করব। না, তুমি আমাকে কালকেই বিয়ে করবা। তোমাকে ছাড়া আমার একা একটুও ভালো লাগে না। আচ্ছা, কালকেই করব। সত্যি? হুম। আচ্ছা, আমার জন্য আইসক্রিম নিয়ে আসো, খাবো। এখন আইসক্রিম খাবা? হুম, খাবো। যাও নিয়ে আসো এক্ষুনি। আচ্ছা, যাইতেছি। আমি যখনই আইসক্রিম আনতে একটু সামনে যাই তখনই শুনি পিছনে গুলির শব্দ। আমি তাড়াতাড়ি পেছনে ফিরে দেখি নাবিলা পড়ে যাচ্ছে মাটিতে, ওর গায়ে থেকে রক্ত ঝরতেছে। সামনে তাকিয়ে দেখি মন্ত্রী আর তার ছেলে দাঁড়িয়ে আছে, সাথে কতগুলো গুন্ডা। আমি নাবিলা বলে চিৎকার দিয়ে উঠি। আমি দৌড়ে নাবিলার কাছে যাব, তখনই মন্ত্রীর ছেলে আমার গায়ে একটা গুলি করে। গুলিটা সোজা আমার বাম হাতে লাগে। তখন মন্ত্রীর ছেলে আমাকে বলে, তুই এই মেয়ের জন্য আমার গায়ে হাত দিছিলি, তাই তোদের দুজনকে শেষ করে দিলাম। কিরে, তুই নাকি মাফিয়াদের কিং? কই তোর কিং গেল কই? বাবা, এসব কিংকে আমি দেখে নিব। মন্ত্রীর ছেলে এই বলে ও যখন আমাকে গুলি করতে যাবে তখনই রাজু, রানা, জয় আর সাগর হাজির। ওরা এসে গুলি করতে শুরু করে দেয়। ওদের গুলি খেয়ে একে একে সবাই মাটিতে পড়ে যায়। ওরা গুলি করে সবাইকে মেরে ফেলে। তারপর আমি তাড়াতাড়ি নাবিলার কাছে গেলাম, ওকে তাড়াতাড়ি কোলে তুলে নিলাম। তোমার কিছু হবে না নাবিলা, হ্যাঁ আমি তোমার কিছু হতে দেব না। আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। না, আমি তোমার কিছু হতে দেব না, আমি তোমাকে বাঁচাবো। না, আমাকে চাইলে তুমি আর বাঁচাতে পারবে না। বরং শুভ, তুমি আমাকে কথা দাও, তুমি কখনো আর গুন্ডামি করবে না। আজ থেকে আর গুন্ডামি করবে না, বরং একজন ভালো মানুষ হয়ে যাবে আর একটা ভালো মেয়ে দেখে তুমি বিয়ে করে নিবে। কথা দাও আমাকে। না নাবিলা, আমি তোমার কিছু হতে দেব না। আগে বলো আমার কথাগুলো রাখবে, তাহলে আমি মরেও শান্তি পাবো। আমি তোমার সব কথা রাখবো, কিন্তু আমি তোমার কিছু হতে দেব না। শুভ, মরার আগে একবার কি আমাকে জড়িয়ে ধরবে? আমি নাবিলাকে জড়িয়ে ধরলাম শক্ত করে, কিন্তু নাবিলা আর কোনো কথা বলে না। দেখি নাবিলা আর এই দুনিয়াতে নাই। আমি নাবিলা বলে জোরে একটা চিৎকার দিলাম। তারপর আমি ওর দাপন শেষ করে আমি সেখান থেকে বাসায় চলে আসি। বাসায় এসে মনে মনে বলি, নাবিলা তুমি বলেছিলে আমাকে কখনো আমাকে ছেড়ে চলে যাবে না, তাহলে আজ কেন চলে গেলে? আমি কখনো তোমাকে ছেড়ে চলে যাব না, সব সময় তোমার পাশে থাকবো, কিন্তু আমার দেওয়া কথাগুলো রাখতে হবে। আমি রাখবো। ঘুম থেকে উঠে দেখি রাত 2টা বাজে। তাড়াতাড়ি বিছানায় তাকালাম, দেখি কেউ নেই। তাহলে আমি কি এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম? আমার আবার কান্না চলে আসে। তার পরের দিন আমি নাবিলার কথা পালন করার জন্য সিলেট ছেড়ে বিদেশে পাড়ি জমাই। তারপর 5 বছর পর দেশে এসে এই কলেজে ভর্তি হই। মারামারি ছাড়ার জন্য আমি খ্যাত থাকার চেষ্টা করি, কিন্তু তানহা তুমি আমাকে তা ছাড়তে দিলে না। আমার কথা শুনে ওরা কাঁদতেছে। আমাকে মাফ করে দাও শুভ, আমি এতদিন অনেক অপমান করেছি। আমি জানতাম না তোমার সাথে এত কিছু ঘটে গেছে। আচ্ছা, আমি এখন বাসায় যাই। কেন, আরেকটু থাক। না রে, ভালো লাগতেছে না। তারপর আমি বাসায় চলে আসি। রাতে তানহা ভাবতে থাকে, শুভকে যে আমি ভালোবাসি তা যদি বলি তাহলে শুভ কি আমাকে গ্রহণ করবে? শুভ কি আমাকে নাবিলার জায়গাটুকু পূরণ করতে দিবে? যা হওয়ার হবে, কালকে আমি ওকে ভালোবাসার কথা বলবো। পরের দিন সকালে, শুভ তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? তুমি কি আমাকে নাবিলার জায়গাটুকু পূরণ করতে দিবে? মানে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি আমাকে নাবিলার মতো করে ভালোবাসবে? না, আমি কাউকে ভালোবাসতে পারবো না। আমি শুধু নাবিলাকে ভালোবাসি, আর কাউকে না। এই বলে আমি চলে আসতে যাব, তখন তানহা বলল, তুমি যদি আমাকে না ভালোবাসো তাহলে আমি সুসাইড করব। তানহা কান্না করে কথাগুলো বলল। আমি কোনো কথা না বলে বাসায় চলে আসি। আমি বাসায় এসে শুয়ে পড়ি আর ভাবতে থাকি
আমি নাবিলাকে ভালোবাসি, আর কাউকে না। আর আমি কাউকে ভালোবাসবও না। তখনই শুভ, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো একটা ভালো মেয়ে দেখে তুমি বিয়ে করবে। কিন্তু আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, আর কাউকে তোমার জায়গায় কল্পনা করতে পারি না। কিন্তু আমি তো তোমার কাছে সব সময় আছি। তুমি তানহাকে মেনে নাও এবং ওকে বিয়ে করে ফেলো। কিন্তু কোনো কিন্তু না, তুমি রাজি হও, না হলে আমি খুশি হব না। আচ্ছা, আমি রাজি। হঠাৎ আবার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি বিকাল 4টা বাজে। তখনই আমার স্বপ্নে বলা নাবিলার কথাগুলো মনে পড়ল। আমি মনে মনে বলি, নাবিলা যেহেতু বলছে তানাকে মেনে নিলেও খুশি, তাহলে আমি তানাকে মেনে নেব। আমি নাবিলার জন্য সব করতে পারি। তখনই আমার ফোন বাজে। ফোন তুলতেই, বাবা, আমি তানহার বাবা বলছি। হ্যাঁ আঙ্কেল, বলেন। বাবা, তানহা রুমে গিয়েছে কখন থেকে, এখনও বের হচ্ছে না। শুধু তোমার কথা বলতেছে, শুধু তোমাকে নাকি এনে দিব। বাবা, তুমি একটু আমার বাসায় আসো। তানার বাবা কান্না করে কথাগুলো বলল। আঙ্কেল, আমি এখনই আসতেছি। আমি তাড়াতাড়ি তানার বাসায় গেলাম। গিয়ে দেখি আঙ্কেল দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আঙ্কেল আমাকে দেখে বলল, বাবা, তুমি আসছো? আঙ্কেল, আপনি যান, আমি দেখতেছি। আমি তানাকে ডাক দিলাম, তানহা, তানহা। তানহা আমার কথা শুনে তাড়াতাড়ি দরজা খুলে আমাকে জড়িয়ে ধরল আর বলল, তুমি তখন আমাকে এভাবে ছেড়ে চলে গেলে কেন? আমি তখন তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আর কখনো ছেড়ে যাবে না? ঠিক আছে। তারপর নাবিলা আমাকে কানে কানে বলল, আজ আমি অনেক খুশি তুমি আমার কথা রাখছো, আর তানহাকে কখনো কষ্ট দিও না। সেটা হয়তো কেউ শুনতে পায়নি। বলে আমি তানহাকে শক্ত করে জড়িয়ে ধরি। তারপর আমার সাথে তানার শুরু হলো নতুন জীবন। আমাদের এই গল্পটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, বেল বাটনটি অন করতে ভুলবেন না, যাতে সবার আগে আপনি গল্প শুনতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।